দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তখনও তারেক রহমান দেশে আসেননি, তার আগেই ঘটে গেছে বোম ব্লাস্ট। কোথায়? খোদ ঢাকায়। মুক্তিযোদ্ধার পরবর্তী সময়ে 1971 সালে তখন এটা খুব মানানসই হতো। আজ স্বাধীনতার এত বছর পর তার এই বক্তৃতা মোটেই মানানসই নয়। এই দেশে কেউ সূক্ষ্ম বিচার করে না, তিনি এতদিনে জেনে গেছেন। বুঝতে পারছেন, তিনি একজন সাধারণ মানুষ, বলছে এই দেশে সুষ্ঠু বিচার হয় না, তাই আমি সুষ্ঠু বিচার চাই, এটা আমার দাবি। কি বলছেন? যে আমি বলবো এই সরকার যেন হত্যাকারীদের বের করে বিচার করে, আমি এই বিচার চাই। তারেক রহমান দেশে ফিরে এসেছেন, তিনি আগামীতে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এটা আমি বলি আর না বলি সবাই জানে, জলের মতন পরিষ্কার বাংলাদেশে। আর এইটা কখনোই হতে দেবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। ওসমান হাদির মৃত্যু, দীপু চন্দ্র দাসের মৃত্যু, আয়েশা আখতারের মৃত্যু, তারপর প্রথম আলো, ডেইলি স্টারের অফিসে আগুন, এই সমস্ত ঘটনার পরেও মনে করা হচ্ছিল হয়তো 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু ইতিমধ্যেই দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যাকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবেই বলা হচ্ছে। যখন তারেক রহমান দেশের মাটিতে পা রেখে ফেলেছেন, তখন প্রায় নিশ্চিত করে বলা যেতেই পারে যে 12ই ফেব্রুয়ারি ভোট হচ্ছে না বাংলাদেশে। আমি বারবার এই কথা কেন বলছি? এর আগেও বলেছি, আবারও বলছি এবং আগামীতেও বলবো। তার কারণ একটা দুটো ঘটনা নয়। তারেক রহমান যখন যেদিন বাংলাদেশের মাটিতে পা রাখছেন, ঠিক সেই দিন সন্ধ্যাবেলায় ঢাকার মধ্যে বিস্ফোরণ ঘটে যাচ্ছে। বুঝতে পারছেন? তিনি এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, একটা বিশাল বড় সংবর্ধনা মঞ্চ তৈরি করা হলো, তাকে সংবর্ধনা দেওয়া হলো। তারপর তিনি বললেন জাতির উদ্দেশ্যে যে ভাষণ, তাতে শুধুমাত্রই নিরাপত্তা, শান্তি, শৃঙ্খলা বজায় রাখা, এই সমস্তটাই জুড়ে ছিল তার বক্তৃতায়। আর কি বললেন? তিনি বললেন আমার কাছে একটা পরিকল্পনা রয়েছে, আই হ্যাভ এ প্ল্যান। আর এই প্ল্যানই রাতের ঘুম কেড়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। আর তাই তো তার ঠিক এই বক্তব্যের পরেই আবারও এক হিন্দু যুবকের প্রাণ গেল গণপিটুনিতে। বুঝতে পারছেন পরিস্থিতি কতটা উত্তপ্ত করা হচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। এতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করো যাতে সাধারণ মানুষ বাড়ি থেকে বেরোতে পর্যন্ত ভয় পায়। ভোট তো অনেক পরের কথা, আর বাংলাদেশ সেই পথেই হাঁটছে। আজকের রণক্ষেত্রে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি যে কিভাবে তারেক জ্বরে কাবু ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি মনে প্রাণে কখনোই চায়নি যে তারেক রহমান দেশে ফিরুক। তার মনে যে আশ ছিল যে জামাতে ইসলাম এবং এনসিপিকে এই বাংলাদেশের প্রধান ক্ষমতাশালী দল বানানো, সেটা কিন্তু কোথাও একটা গিয়ে ধাক্কা খেয়ে গেল এই তারেক রহমানের প্রত্যাবর্তন। চলুন আর বেশি কথা বলবো না, শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ। দেখুন, প্রথম স্লাইডেই আমি রেখেছি যে ঘটনা তারেক রহমানের জাতির উদ্দেশ্যে ভাষণের পর ঘটে গেল। তিনি কি বললেন ভাষণে? তিনি শুরু করলেন নিরাপত্তা দিয়ে এবং শেষ করলেন নিরাপত্তা দিয়ে। তিনি শুরু করলেন দেশে শান্তি ফেরাতে হবে এবং শেষ করলেন দেশে শান্তি ফেরাতে হবে। তিনি শুরু করলেন আমাদের শৃঙ্খলা বজায় রাখতে হবে, আমাদের ধৈর্য ধরতে হবে। অনেক আধিপত্যবাদ, ভারতের নাম তিনি সরাসরি নেননি, কিন্তু বলার চেষ্টা বলেছেন অনেক আধিপত্যবাদ আমাদের এখানে এখনো গুপ্ত হত্যা করানোর জন্য লোকজন ছড়িয়ে রাখছে, এই সমস্ত তিনি কথা বলতে চেয়েছেন। কিন্তু আমাদের ধৈর্য ধরে রাখতে হবে, আমাদের ধৈর্যশীল হতে হবে, এটা তিনি বক্তব্যের প্রথমেও বললেন এবং শেষেও বললেন। কিন্তু তার বক্তব্যের যে নির্যাস, সেই নির্যাস নিয়ে সাধারণ মানুষ যখন ঘরে ফিরে যাচ্ছে, তার পরে দেখতে হলো এই ধরনের একটা ঘটনা। বুঝতে পারছেন? তার পরেই দেখতে হলো এই ধরনের একটা ঘটনা। অমৃত মণ্ডল, এনার নাম অমৃত মণ্ডল, বাংলায় শুদ্ধ বাংলায় বলছে কি, সোনার বাংলা 24 করেছে, দীপু দাসের পর অমৃত মণ্ডল।
বাংলাদেশে গণপিটুনিতে নিহত হিন্দু যুবক, আবারও হিন্দু যুবক। 25শে ডিসেম্বর এই খবর হয় রাজবাড়িতে। দেশে আবারও গণপিটুনির ঘটনা। রাজবাড়িতে হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক মর্মান্তিক ও গভীর উদ্বেগজনক ঘটনা বাংলাদেশের রাজবাড়ি জেলার পাংশা এলাকায়। 29 বছর বয়সী হিন্দু যুবক অমৃত মণ্ডল ব্র্যাকেটে সম্রাট ওরফে সম্রাট, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই নৃশংস ঘটনার পর দেশ জুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নতুন করে গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে। তারেক রহমানের যে বক্তব্য সেটা বিশ্লেষণ করলে আপনি পাবেন, তিনি বলছেন যে আমাদের প্রত্যেকটা মানুষকে একসঙ্গে থাকতে হবে। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পাহাড়িতে মারমা যারা রয়েছে, যে সমস্ত উপজাতি যারা রয়েছে, প্রত্যেককে এক হয়ে লড়াই করতে হবে এই অশুভ শক্তির সঙ্গে। তাহলেই প্রত্যেকটা মানুষের, যে বাংলাদেশি মানুষের বলছিলেন না তিনি, যে একটা প্রত্যাশা রয়েছে, বুঝতে পারছেন? 71-এর পর আজ কেটে গেছে প্রায় 50-এরও বেশি বছর। এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে এতগুলো বছর কাটানোর পর একটা স্বাধীন দেশ, তার সেই দেশের যদি একজন প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে বলা হচ্ছে এই মুহূর্তে তারেক রহমান, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের কতটুকু জনপ্রিয়তা তারেক রহমান দেশে পা রাখতে না রাখতেই টের পেয়ে গেছে বাংলাদেশবাসী এবং গোটা বিশ্ব। আমি তাই বলতে চাইছি, যদি কোনো একটা 50 পেরিয়ে গেছে এমন একটা দেশ, মানে স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেছে এমন একটা দেশে যদি একটা প্রধান রাজনৈতিক চরিত্র তিনি এসে বলেন যে আমাদের নিরাপত্তা খুঁজতে হবে, বুঝতে পারছেন? এতগুলো বছর পরে যখন আপনারা বলেন যে আমাদের নিরাপত্তা খুঁজতে হবে, যখন তারেক রহমানের মুখে এই কথা উঠে আসে, তাহলে বুঝে নিতে হবে আপনাদের দেশ কতটা বিশৃঙ্খল, বুঝতে পারছেন? এটা বুঝে নিতে হবে তখন। আর এই দোষ আপনারা আর ভারতের উপর চাপাতে পারেন না। তারেক রহমানও ভারতের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেনি। তিনি ওসমান হাদির নাম নিয়ে এসেছেন বক্তৃতায়, ওসমান হাদির নাম তিনি নিয়েছেন, কিন্তু খেয়াল করে দেখবেন তিনি 2024-এর অভ্যুত্থানের কথাও বলেছেন, অথচ ওসমান হাদির কথাও বলেছেন, অথচ আবু সাইদের নাম তিনি মুখে নেননি। একটু খেয়াল করে দেখুন, আবার প্রথম থেকে শুনুন। 17 মিনিট না 18 মিনিটে তিনি বক্তৃতা রেখেছেন, সেটা ভালো করে শুনুন। একবারও কোথাও আবু সাইদের নাম নেই, কিন্তু সেখানে তিনি বলছেন যে আমাদের প্রত্যেকটা ধর্মের মানুষকে এক হয়ে লড়তে হবে, এক হয়ে। কার সঙ্গে? অশুভ শক্তি। কে অশুভ শক্তি? কে বিশৃঙ্খলা করছে? কাদের বিরুদ্ধে লড়াই আসলে এই বিএনপির? দেখুন, বলছি এই ঘটনাটি, এই যে অমৃত মণ্ডলের ঘটনাটা বলছিলাম, এই ঘটনাটি ঘটে দীপুচন্দ্র দাসের গণপিটুনিতে মৃত্যুর মাত্র কয়েকদিনের মধ্যেই, যা দেশে বেআইনি গণবিচার ও উগ্র সহিংসতার এক ভয়ঙ্কর ধারার ইঙ্গিত দিচ্ছে। ওই যুবককে নৃশংসভাবে খুন করা হয় বুধবার রাত 11টা নাগাদ। কয়েকদিন আগেই ময়মনসিংহের ভালুকায় 27 বছর বয়সী হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকেও খুন করেছিল মৌলবাদীরা। সেই রেশ এখনও কাটেনি, তার মধ্যেই এই ঘটনা সামনে এলো। মোহাম্মদ ইউনূসের জামানায় বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার সব থেকে বেশি বেড়েছে। শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরই কার্যত হিন্দু নিধন শুরু হয়েছে। আর এলাকাবাসী অমৃত মণ্ডলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছিল। এই অভিযোগকে কেন্দ্র করেই পরিস্থিতি অবনতি হয় এবং গণপিটুনির ঘটনা ঘটে, বুঝতে পারছেন? এখন ঢাকা থেকে শুরু করে এটা তো ঘটেছে রাজবাড়ি। আমি বড় বড় শীর্ষ যে শহরগুলো রয়েছে বাংলাদেশে, সেই সমস্ত শহরের কথা আমি বলতে চাই। সেই সমস্ত শহরেই মানুষের নিরাপত্তা নেই, বুঝতে পারছেন? সেই সমস্ত শহরেই মানুষের নিরাপত্তা নেই। কিছুদিন আগে আমরা দেখেছি, কয়েক মাস আগের ঘটনা, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলেরই ঘটনা। ঢাকার রাস্তায় প্রকাশ্যে একটা মানুষের মাথায় ইটের যে চাই হয় না, ওই চাই দিয়ে বারবার তুলছে, বারবার মারছে। যখন থেতলিয়ে মাথা ফেটে রক্ত বেরিয়ে তার আর দেহে প্রাণ নেই, সেই সময়ও মৃত্যু নিশ্চিত করার জন্য একই কার্যকলাপ বারবার করছে। এই সমস্ত ছবিগুলো বারবার আমাদের সোশ্যাল মিডিয়ায় উঠে আসে বাংলাদেশ থেকে, যা প্রমাণ করে দেয় এই মুহূর্তে বাংলাদেশ কোনো দেশের তকমা পায় না, একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। আর তারেক রহমানের মুখে সেই বক্তব্য কিন্তু উঠে এসেছে, বুঝতে পারছেন? সেই বক্তব্য উঠে এসেছে। যে সমস্ত বক্তব্য এক্সপেক্ট করেননি ডক্টর মোহাম্মদ ইউনূস, সেগুলি উঠে এসেছে। আর তাই তার এই বক্তব্যের পরেই আবার এক হিন্দু যুবককে গণপিটুনিতে প্রাণ হারাতে হয়। এটা কিসের ইঙ্গিত? এই ইঙ্গিত আপনাকে দেওয়া হচ্ছে আসলে আপনি ভোট করাবেন না।
এতগুলো প্রাণ চলে গেলে, এতগুলো বিশৃঙ্খলের ঘটনা ঘটলো, এতগুলো আগুন লাগানোর ঘটনা ঘটলো, তারপরেও আপনি সাহস পান কি করে? সাহস কি করে পান যে ভোট দেবেন? বুঝতে পারছেন? এরকম বার্তাই কিন্তু সাধারণ মানুষের কাছে কাছে পৌঁছানোর চেষ্টা করছে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার কোলে বসে থাকা দল এনসিপি আর পাকিস্তানের খেয়ে পড়ে বেঁচে থাকা জামায়াতে ইসলাম। দেখুন, তখনও তারেক রহমান দেশে আসেননি, তার আগেই ঘটে গেছে বোম ব্লাস্ট। কোথায়? খোদ ঢাকায়। দেখুন, হিন্দুস্তান টাইমস করেছিল, বোম ব্লাস্ট কিলস ম্যান ইন ঢাকা অ্যামিড টেনশনস অ্যাহেড অফ তারেক রহমানস রিটার্ন। বুঝতে পারছেন? তারেক রহমানের আসার আগেই এই ধরনের ঘটনা ঢাকাতে ঘটে গেল, একজনের প্রাণও চলে গেল। কি বলছে? এ ম্যান ওয়াজ কিল্ড আফটার মিসক্রিয়েন্টস হার্ডেল এ ক্রুড বম ফ্রম এ ফ্লাইওভার ইন ঢাকাস মোগবাজার ওয়্যারলেস গেট অ্যাট অ্যারাউন্ড 7 PM অন ওয়েডনেসডে। বুধবার সন্ধ্যে 7টা নাগাদ। বুঝতে পারছেন? এই যে ব্রিজ, ফ্লাইওভার, ঢাকাতে মোগবাজারে যে ফ্লাইওভার রয়েছে, সেইখান থেকে এই ক্রুড বোম ছোড়া হয়। বুঝতে পেরেছেন? ওখানে স্থানীয় ভাষায় ককটেল বোমা বলা হয় এটাকে। এবং সেই বোমার আঘাতে একজন মারা যান। বলছে, দ্য ম্যান ওয়াজ কিল্ড আফটার মিসক্রিয়েন্টস হার্ডেল এ ক্রুড বোম ফ্রম ফ্লাইওভার ইন ফ্রন্ট অফ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, দ্য সেন্ট্রাল অফিস অফ 1971 লিবারেশন ওয়ার ভেটারেন্স ইন ঢাকা স্মোকবাজার এরিয়া অ্যাট অ্যারাউন্ড 7 PM অন ওয়েডনেসডে, রিপোর্টেড বাংলাদেশি মিডিয়া আউটলেট দ্য ডেইলি স্টার। এই সেই ডেইলি স্টার, যে ডেইলি স্টারের অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, কারণ তারা সত্যি কথা তুলে ধরে, এটাই তাদের অপরাধ। প্রথম আলো কেন? তারা সত্যি কথা তুলে ধরে, এটাই তাদের অপরাধ। তারা কিন্তু ইতিমধ্যেই এই ধরনের খবর করে ফেলেছে যে তারেক রহমান দেশে ফিরে এসেছে। এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের উল্টো গুনতি শুরু হয়ে গেল। বলছে, দ্য বোম ব্লাস্ট কামস অ্যাহেড অফ দ্য রিটার্ন অফ তারেক রহমান, a acting chairman of the Bangladesh Nationalist Party, and here the influential Jia family. He is said to land in the country on Thursday, ending his nearly 17 years in exile in London, his party said on Wednesday. বুঝতে পেরেছেন? তিনি দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে ফিরেছেন। তিনি ছিলেন লন্ডনে, এবং তার ফেরার আগেই, মানে তার ফেরায় যে কতটা আতঙ্কিত ডক্টর মোহাম্মদ ইউনূস, তাই দুটো ঘটনা কিন্তু আপনাদের প্রমাণ করে দেয়। একটা হচ্ছে তারেক রহমান ফেরার আগেই, দেশে পা রাখার আগেই এই ধরনের ঘটনা, বোমা বিস্ফোরণ, সেই বোমা বিস্ফোরণে একজনের প্রাণ চলে যায়। সে কেউ জানে না। বুঝতে পারছেন? কারণ তাকে তো টার্গেট করে মারা হয়নি, তিনি ভিকটিম। মানে টার্গেট করা হয়েছিল ঢাকার প্রতিটা মানুষকে, ভয় ভীতি ছড়াতে হবে। এটা তো এক ধরনের জঙ্গি কার্যকলাপ, তাই না? মানুষের মনে ভয় সঞ্চার করাতে হবে। তাহলে কি করবেন আপনি? জঙ্গি কার্যকলাপ করবেন। কিভাবে করবেন? বোমা ফাটিয়ে দেবেন। তাতে কে মারা গেল, কি হয়ে গেল, কোনো যায় আসে না। বুঝতে পারছেন? তাদের টার্গেট হচ্ছে ভয় সঞ্চার করতে হবে। তাতে যদি একজনের প্রাণ চলেও যায়, তাতে কিচ্ছু যায় আসে না। আসলে মুদ্রা কথা কি? নির্বাচন বানচাল করতে হবে। এই একটা ঘটনা তারেক রহমান দেশে আসার আগেই, এবং দেশে আসার পর তার ওই মিষ্টি ভাষণের পর জাতিকে এক হতে হবে, এই ঘোষণার পর আবার এক হিন্দু যুবকের গণপিটুনিতে হত্যা। বোঝা গেল বাংলাদেশ কতটা শান্ত হয়ে গেছে তারেক রহমান আসার পর। দেখুন, বলছে প্রথম আলো করেছে খবর, এই যে বলছি ডেইলি স্টার সত্যি কথা বলে, প্রথম আলো সত্যি কথা বলে, তাই এরা হচ্ছে চক্ষুশূল এই মুহূর্তে ওই জুলাই জঙ্গিদের কাছে। বলছে কি, আমি আর ঢাকায় থাকবো না, ঢাকায় আইসা সব শেষ হইয়া গেল। কে বলছে এই কথা? বলছে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে নিহত সিয়াম মজুমদারের মা সিজু বেগমের বিলাপ থামছে না। তিনি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইস্কাটনে এই মন্তব্য করেন। বুঝতে পারছেন? যার প্রাণ চলে গেছে তার মা বলছে, ঢাকায় আসাই আমার সবচেয়ে বড় ভুল। কি বলছে? 4.5 বছর আগে খুলনার বিগলিয়ার দেয়ারা দেবনগর গ্রাম থেকে 4 সদস্যের ঋণগ্রস্ত পরিবারটি ঢাকার ইস্কাটন এলাকায় আসে। গৃহকর্তা আলী আকবর মজুমদার রিক্সা চালানো শুরু করেন। তার স্ত্রী সিজু বেগম বিভিন্ন বাসাবাড়িতে কাজ করেন, এবং তাদের 2 সন্তান সিয়াম মজুমদার ও সেজান মজুমদার ইস্কাটন এলাকাতেই 2টি
মোটর পার্টস ডেকোরেশনের দোকানে কাজ নেন। পরিবারের সবাই মিলে চেষ্টা করছিলেন ঋণ মুক্ত হওয়ার। তাদের যে আদিবাড়িতে ছিল সেই বাড়িতে থাকাকালীন তাদের প্রচুর ঋণ হয়ে যায়, প্রচুর ধার দেনা হয়ে যায়। আপনারা প্রত্যেকেই এর সঙ্গে একমত হবেন যে এই অন্তর্বর্তী সরকারের আড়ালে আবডালে যারা রয়েছে, মানে আবঝায়া যারা রয়েছে, তারা বাদে একমাত্র এই মুহূর্তে বাংলাদেশের কারোর অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল নয়, যেটা তারেক রহমানের বক্তব্যে উঠে এসছে। তিনি কিন্তু অর্থনীতিতেও বাংলাদেশকে উন্নত হতে হবে এমন বার্তা দিয়েছেন। বুঝতে পারছেন, তিনি যা কথাগুলো বলেছেন, যা যা কথা ওই জুলাই জঙ্গিদের বানানো জুলাই 36 এক্সপ্রেস ওয়েতে দাঁড়িয়ে তারেক রহমান যা কথা বলেছেন, ওই প্রত্যেকটা কথা শুনে আমার মনে হলো হয়তো বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হলো, কিংবা এই বক্তব্য তিনি রাখতে পারতেন মুক্তিযোদ্ধার পরবর্তী সময়ে 1971 সালে, তখন এটা খুব মানানসই হতো। আজ স্বাধীনতার এত বছর পর তার এই বক্তৃতা মোটেই মানানসই নয়। তার এই বক্তৃতা শুনেই মনে হয়, বোঝা যায় যে বাংলাদেশ এই মুহূর্তে আর 5টা এশিয়া দেশের থেকে 100 বছর পিছিয়ে আছে। আর সেই কারণেই তাকে বলতে হয় যে নিরাপত্তা নিশ্চিত করতে হবে সাধারণ মানুষের, শান্তি শৃঙ্খলা ফেরাতে হবে সাধারণ মানুষের কাছে, যাতে একটা মা যেটা চায় তার বক্তব্য অনুযায়ী শান্তি, অবাধ পরিবেশ, সেই অবাধ পরিবেশ তৈরি করতে হবে বাংলাদেশে। এটা কখন বলে কেউ? যখন একটা নতুন রাষ্ট্র তৈরি হয়। বুঝতে পারছেন, এতগুলো বছর পরেও বাংলাদেশ যে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি এখনও তারা পায় না, সেটাই কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তারেক রহমান। কি বলছেন? ঋণ মুক্ত হওয়ার জন্য তারা শহরে এসেছিলেন, প্রচুর টাকা ইনকাম করবে ভেবেছিলেন, কিন্তু এসে একজন রিক্সা চালাতে শুরু করে দেয়, একজন মোটর সাইকেলের দোকানে কাজ করতে শুরু করে দেয়, একজন বাসা বাড়িতে তারা পরিচারিকার কাজ শুরু করে দেয়। এই ধরনের কাজে তারা লেগে পড়ে, কারণ টার্গেট একটাই, যত পরিমাণ আমাদের আয় বাড়াতে হবে, কারণ ঋণ মুক্ত হতে হবে। কিন্তু দেখুন বুধবার কি হয়, সন্ধ্যার পর নিউ ইস্কাটনে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলের বিস্ফোরণে আলী আকবর ও সিজু বেগম দম্পতির বড় ছেলে সিয়ামের মৃত্যুতে অসহায় পরিবারটি যেন আরও অসহায় হয়ে পড়েছে। বুঝতে পারছেন, এই যে সিয়াম মজুমদার যে মোটর সাইকেলের দোকানে কাজ করত, তারই প্রাণ গিয়েছে। বলছে বৃহস্পতিবার দুপুরে ইস্কাটনের 2000 গলিতে সিয়ামদের ভাড়া বাসায় গিয়ে দেখা যায় নিজেদের বাড়িও নেই, ভাড়া বাসায় থাকে। বলছে কি, তার মা সিজু বেগম বিলাপ করছিলেন, শুধু বলছিলেন আমি আর ঢাকায় থাকবো না, ঢাকায় আইসা সব শেষ হইয়া গেল। সাংবাদিক পরিচয় পেয়ে সিজু বেগম বিলাপ করতে করতে বলছিলেন, সাংবাদিককে বলছিলেন যে আমনেগোর কাছে আমি সূক্ষ্ম বিচার চাই, মানে আমি একটা সুষ্ঠু বিচার চাই। এই দেশে কেউ সূক্ষ্ম বিচার করে না, তিনি এতদিনে জেনে গেছেন। বুঝতে পারছেন, তিনি একজন সাধারণ মানুষ, বলছে এই দেশে সুষ্ঠু বিচার হয় না, তাই আমি সুষ্ঠু বিচার চাই, এটা আমার দাবি। কি বলছেন? যে আমি বলবো এই সরকার যেন হত্যাকারীদের বের করে বিচার করে, আমি এই বিচার চাই। দেখুন, একটা বিচার, ওসমান হাদির মৃত্যু, তার যে বিচার চাইছে, এই বিচার চাইতে না চাইতেই কতগুলো মৃত্যু ঘটে গেল। দীপুচন্দ্র দাসের মৃত্যু, তারও বিচার চাইছে মানুষ। আয়েশা আক্তারের মৃত্যু, তারও বিচার চাইছে মানুষ। বুঝতে পারছেন, তারপর অমৃত মণ্ডলের মৃত্যু, তারও বিচার চাইছে মানুষ। আবার সিয়াম মজুমদারের মৃত্যু, তারও বিচার চাইছে মানুষ। কতজনকে বিচার দিতে পারবেন ফেব্রুয়ারির মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস? এই প্রশ্নটা আমি করতে চাই, উত্তর দিন যদি কারো জানা থাকে। আর যদি বিচার করতে না পারে, তাহলেও কি ভোট হবে সুষ্ঠু এবং অবাধ? সাধারণ মানুষ কি ঘর দিয়ে বেরোবে ভোট দিতে? এই প্রশ্নের উত্তরও দিয়ে দিন আপনারা। দেখুন, এরকম সময় দাঁড়িয়ে যখন একদম নিজেদের সমস্যাতেই নিজেরা জর্জরিত, তখন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতি করতে চাইছে কারা? বাংলাদেশের এই উপদেষ্টা মণ্ডলীতে বসে থাকা যারা কয়েকজন এতদিন জুলাই জঙ্গিদের তা দিচ্ছিল, তাদের মধ্যেই কয়েকজন এখন বলছে না না না, ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করলে হবে না। তার কারণ তারেক রহমান চলে এসছে। বুঝতে পারছেন, ভারতের মিডিয়াগুলোতে দেখুন তারেক রহমানকে কিভাবে স্বাগত জানানো হয়েছে ভারতীয় মিডিয়ায়, আর পাকিস্তানের মিডিয়াগুলোতে দেখুন তারা কিভাবে স্বাগত জানিয়েছে তারেক রহমানকে। ডনের তো একদম কোণে একটুখানি ছোট্ট করে ছাপা হয়েছে যে তারেক রহমান বাংলাদেশে ফিরেছে, তিনি কি বলেছেন না বলেছেন, কি বার্তা দিয়েছেন, সেসব কিচ্ছু লেখেনি। অথচ ইন্ডিয়ান মিডিয়াগুলো দেখুন, তারা একদম উজ্জীবিত তারেক রহমান বাংলাদেশে ফিরেছে বলে। তারা এই জন্য উজ্জীবিত যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক এখন যেখানে যে অবনতি হয়েছে, সেটা হয়তো তারেক রহমান আবার উন্নতি করতে পারেন।
এই বিশ্বাস, এই আশা নিয়েই কিন্তু ভারতীয় মিডিয়ারা আজকে এই ধরনের খবর ছেপেছে, এই ধরনের হেডলাইন করেছে। আর সেই আশ্বাস, সেই বিশ্বাস ভারতের জন্মাতে দেখে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সাঙ্গপাঙ্গ জামায়াতে এনসিপির পিলে চমকাতে শুরু হয়ে গিয়েছে, রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে, আর গায়ে জ্বর এসে গিয়েছে। আর সেই কারণেই বলতে হচ্ছে, দেখুন এই যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা ওয়াকাস চৌধুরীর পদত্যাগ, এই স্লাইডটায় আমি তিনটে হেডলাইন রেখেছি। একদিকে যেমন আপনি জুলাই জঙ্গিদের ব্যালেন্স করার চেষ্টা করছেন, অন্যদিকে ভারতকেও ব্যালেন্স করার চেষ্টা করছেন। তার প্রমাণস্বরূপ এই তিনটে হেডলাইন পরপর পড়বো, আপনারা বুঝতে পারবেন। প্রথম হেডলাইনটা হচ্ছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা ওয়াকাস চৌধুরী পদত্যাগ। বুঝতে পারছেন, জুলাই জঙ্গিরা বারবার বলছিল যে পদত্যাগ করুন। লিস্টে কারা কারা ছিল? প্রথমে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তারপর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা ওয়াকাস চৌধুরী। এই তিনজনের পদত্যাগ দাবি করা হচ্ছিল প্রথম থেকে। কিন্তু আপনি কি দেখলেন? জাহাঙ্গীর আলম চৌধুরী এখনও পদত্যাগ করেননি, আসিফ নজরুল তিনিও এখনও পদত্যাগ করেননি, আর খোদা ওয়াকাস চৌধুরী তাকে পদত্যাগ করানো হলো। একটা গ্যাজেট বার করানো হলো, বাংলাদেশি গ্যাজেট, সেই গ্যাজেট অনুযায়ী তিনি পদত্যাগ করলেন, রাষ্ট্রপতি তার পদত্যাগ স্বীকারও করে নিল। অথচ জাহাঙ্গীর আলম চৌধুরী, আসিফ নজরুল, যার পদত্যাগ কেউ চাইছেন না, ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কি যোগ্যতা রয়েছে এখনো ওই সিটে বসে থাকা, এখনো ওই আসনে বসে থাকার কি যোগ্যতা রয়েছে? যোগ্যতা যাতে তার মাপকাঠিতে না মাপা হয়, সেই কারণে দেখুন এই ধরনের এখন অ্যাক্টিভিটি শুরু হয়েছে বাংলাদেশে। আমার দেশ, বুঝতে পারছেন, ওই যে মাহমুদুর রহমানের পত্রিকা আমার দেশ, মাহমুদুর রহমান মানে হচ্ছে প্রধান উপদেষ্টার কোলে বসে থাকার যে সাংবাদিক, তার পত্রিকা, তিনি এই পত্রিকার সম্পাদক, বলছে, এরা হেডলাইন করছে যে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে। কে বলছে? অর্থ উপদেষ্টা। এই যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলছেন ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক আছে। আমি বারবার বলি না, অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক আছে। এত কিছু হওয়ার পরেও যে আর্থিক সাহায্য বাংলাদেশকে দিত প্রতি বছর, তা এখনো কন্টিনিউ, সেটা এখনো বন্ধ হয়নি। আর সেই কারণেই তো তিনি বলতে পারছেন যে ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক এখনো স্বাভাবিক রয়েছে, কিন্তু রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে। কে বলছেন? অর্থ উপদেষ্টা। আর এই কথা তোকে বলতেই তো হবে, তার কারণ এই মুহূর্তে বাংলাদেশে ধ্বংসযজ্ঞ চলছে। সেখানে না কোনো উৎপাদন হচ্ছে, না কোনো উন্নয়ন হচ্ছে। বুঝতে পারছেন? আপনারা বাংলাদেশকে কিসের জন্য চেনেন? সুফলা সুজলা, আর সেই দেশে ধান হয়, চাষ হয়, গম হয়, আলু হয়, সবুজে ভরা সেই দেশ। আর সেই দেশের আজকে যা অবস্থা, চারিদিকে ধুলো, বারুদ আর রক্তের গন্ধ, আগুনের পোড়া গন্ধ। সেখানে কোন ধান উঠবে ভাই? কে চাষ করবে? আর সেই কারণেই তো ভারতের থেকে 50,000 টন চাল নেওয়া হবে, অর্থ উপদেষ্টা বলেছেন সালাউদ্দিন আহমেদ। বুঝতে পারছেন সমস্যাটা কোথায়? ভারতকে আমি গালাগালিও দেবো, আবার ভারতের থেকে 50,000 টনও নেব চাল, নাহলে খাবো কি? আগে খাই দাই পড়ি, খেয়ে দিয়ে আবার পেট মোটা হয়ে গেলে আবার ভারতকে গালাগালি দেবো। বুঝতে পারছেন এদের পলিসিটা? দেখুন লাস্ট স্লাইডে আমি রেখেছি তারেক রহমানের সেই ঐতিহাসিক ভাষণ। মার্টিন লুথার বলেছিলেন, আই হ্যাভ এ ড্রিম। আর তিনি বাংলাদেশে এসে বললেন যে আই হ্যাভ এ প্ল্যান। আর সেই প্ল্যানই রাতের ঘুম কেটে নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। কি রয়েছে সেই প্ল্যানে? বলছে, দেখুন বিবিসি বাংলা করেছে খবরটা, নিরাপদ বাংলাদেশের বার্তা তারেক রহমানের। বললেন পরিকল্পনা আছে। এই যে কথা আমি বারবার আপনাদের শুরু থেকে বলে আসছি, এই শব্দটা, 3টে শব্দ তারেক রহমানের বক্তৃতা, ওই 17 থেকে 18 মিনিটের বক্তৃতা আপনি বারবার শুনুন, 100 বার শুনুন। শোনার পর আপনিও নিশ্চিত হয়ে যাবেন তিনি 3টে শব্দে সবচেয়ে বেশি জোর দিয়েছেন। কি কি সেই শব্দ? 1 হচ্ছে নিরাপত্তা, নিরাপদ থাকতে হবে আমাদেরকে। 2 হচ্ছে শান্তি, আমাদের অশান্তি ছড়ালে হবে না, শান্তি ফিরিয়ে আনতে হবে। তিনি একটা জায়গায় 3 বার বলেছে আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। কিন্তু কে শান্তি চায় ভাই? কে চায়? ওই তো শান্তি দেখিয়ে দিল রাজবাড়িতে, অমৃত মণ্ডলকে গণপিটুনি দিয়ে দিল। শান্তি, কত শান্তি। আর 3 নম্বর শব্দটা কি? শৃঙ্খলা, ধৈর্য।
আমাদের শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে, ধৈর্য রাখতে হবে। বুঝতে পারছেন? তার এই 3টে শব্দেই সবচেয়ে বেশি ফোকাসড ছিল তার বক্তৃতায়। কিন্তু ওই আমি জানি না কারা মূল্যায়ন করেছে, কারা শুনেছে, কারা তার বক্তব্যের নির্যাস বার করেছে, তারপরে গিয়ে রাজবাড়িতে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, নাকি অন্য কেউ ঘটিয়েছে তার বক্তব্যের আতঙ্কে যারা রয়েছেন যে এই না ভোট হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে যান, তখন আমাদের কি হবে? একটা ওসমান হাদিকে সরালাম তো আরও চলে এলো, এই ওসমান হাদির বাবা চলে এলো, কি করব এবার? কোথায় যাব? কিভাবে জামায়াতে ইসলাম এনসিপিকে আমি শাসক দলে পরিণত করব? কিভাবে হবে? সমস্যাই ঘেটে ঘ। তাই দেখুন, কিন্তু এখানেও বেশ কিছু ফাঁক ফোকর রয়েছে তারেক রহমানের বক্তৃতায়, সেগুলো আপনাদেরকে খুঁজে বের করে দেখিয়ে দিচ্ছি। বলছে দেখুন, সকলের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার ইচ্ছা কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নারী পুরুষ শিশু এমনকি সব ধর্মের মানুষ যাতে নিরাপদে থাকে সেই চেষ্টা তাদের থাকবে। বুঝতে পারছেন? তিনি বিমানবন্দর থেকে সরাসরি ওই সংবর্ধনা মঞ্চে এসছেন, তারপর তিনি গেছেন এভার কেয়ার হাসপাতালে তার মা খালেদা জিয়াকে দেখতে। এর ক্ল্যারিফিকেশনও তিনি দিয়েছেন। তিনি বলছেন যে আগে আমার কাছে হচ্ছে তারা যারা আমার মাকে দেশনেত্রী জননেত্রী তৈরি করেছেন, তাই তাদের সঙ্গে আগে আমি আলাপ করতে এলাম, তারপর আমি মায়ের সঙ্গে আলাপ করতে যাব। এই ক্ল্যারিফিকেশন তিনি দিয়েছেন। বুঝতে পারছেন? আলাপ করতে এসে কি বলছে? বলছে 17 বছর পর দেশে ফিরে ঢাকার 300 ফিটে সংবর্ধনা মঞ্চে তারেক রহমান নিরাপদ বাংলাদেশ গড়ার ইচ্ছার কথা যেমন বলেছেন, একই সঙ্গে দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তার পরিকল্পনা থাকার কথাও তুলে ধরেছেন। মিস্টার রহমান বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান ফর পিপল অফ মাই কান্ট্রি। প্রথমে তো বাংলাদেশকে নিয়ে এমন আবেগ তিনি দেখাচ্ছেন, মানে জুতো টুতো খুলে রেখে দিচ্ছেন যে আমি খালি পায়ে হেঁটে যাব, বাংলাদেশের মাটিতে আমি পা রাখছি, আমার নিজের দেশ। 17 বছর ছিলেন না কেন ভাই? কেন ছিলেন না? আপনার বিরুদ্ধে কত মামলা মোকদ্দমা, কেন দেশে ফিরে তার মোকাবিলা করেননি? কেন করেননি? শুধু শেখ হাসিনাকে, তাকে তার বিষয়টাকে দেখিয়ে দিতে হবে যে হাসিনা দেখুন, হাসিনা এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, সে এখন দেশে ফিরতে পারবে না, দেশে ফিরলে তার বিরুদ্ধে এখন ইয়ে হবে সেই হবে। বুঝতে পারছেন? হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক সেইভাবেই অনেকে বলে তারেক রহমানকে নাকি দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। হাসিনার ওপর গ্রেনেড হামলায় অভিযুক্ত এই তারেক রহমান, ভুলে যাবেন না। বুঝতে পারছেন? এই তারেক রহমান, হাসিনার ওপর গ্রেনেড হামলায় মূল অভিযুক্ত এই তারেক রহমান। আজকে বাংলাদেশে ফিরে তুমি সাধু। তারেক রহমানকে ঘিরে এমন করছে, বুঝতে পারছেন, যেন কোনো আল্লাহর দেওয়া ফায়স্তা চলে এসছে। বুঝতে পারছেন? মানে কালকেই বাংলাদেশ বদলে যাবে একেবারে। রাতারাতি ওই পোড়া বারুদের গন্ধ দূরে চলে যাবে, শুধু গোলাপের গন্ধ ছাড়বে, শুধু ধানের শীষের গন্ধ ছাড়বে। ধানের শীষ বিএনপির নির্বাচনী প্রতীক। অথচ দেখুন, তিনি যখন দেশে ফিরছে তার আগের দিন অর্থ উপদেষ্টাকে ঘোষণা করতে হচ্ছে আমরা ভারতের থেকে 50 টন চাল নেব। বুঝতে পারছেন? বলছে দেখুন, 2008 সালে দেশ ছাড়ার পর আজ প্রথম দেশের মাটিতে ফিরলেন তিনি। 25শে ডিসেম্বর এই খবর হয়েছে। প্রায় 17 মিনিটের বক্তব্যে তিনি নেতা কর্মীদের ধৈর্য ধরার নির্দেশনাও দিয়েছেন। দেশের জন্য পরিকল্পনা আছে জানিয়ে তিনি তার বক্তব্যে বারবার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি তিনি তুলে ধরেছেন। বললেন, যে কোনো মূল্যে উস্কানির মুখে শান্ত থাকতে হবে, আমরা দেশে শান্তি চাই। এ সময় মার্কিন অধিকার কর্মী মার্টিন লুথার কিংয়ের কথা আই লাভ এ ড্রিমের উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের জন্য দেশের মানুষের জন্য আমার পরিকল্পনা আছে। বক্তব্যের শেষে তিনি আবারও বলেন, উই হ্যাভ এ প্ল্যান। তবে এই পরিকল্পনায় কি আছে সে ব্যাপারে তিনি কিছুই বলেননি। ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথাও ঘুরছে, কি রয়েছে এই পরিকল্পনায়। তিনি প্রচুর কথা বলেছেন 17 মিনিটে। বুঝতে পারছেন? 1971 থেকে শুরু করে, 1975 থেকে শুরু করে, 2024 থেকে শুরু করে এবং 2025-এর এই ওসমান হাদির ঘটনা, সমস্ত ঘটনা তিনি জুড়েছেন, তার বক্তব্য ছিল। কিন্তু ওই যে প্রথমেই বললাম, তার বক্তব্যে 2024-এর জুলাই বিপ্লব থাকলেও আবু সাঈদের কোনো উল্লেখ ছিল না, কিন্তু ওসমান হাদির উল্লেখ ছিল।
দেখুন তিনি একটা জায়গায় বলছেন, তার বক্তব্যটা আমি পুরো পাই টু পাই রেখেছি। বলছেন, আজ 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ 71-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে গুম খুনের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সবাই মিলে কাজ করব, যেখানে আমরা সবাই মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। প্রিয় ভাই বোনেরা, বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখনও লিপ্ত রয়েছে। এই লাইনেই তিনি ভারতকে টার্গেট করার চেষ্টা করেছিলেন, কিন্তু তার সাহসে কোলায়নি ভারতের নাম উচ্চারণ করার। তার কারণ তিনি ভালো মতনই জানেন যে এই আধিপত্যবাদ আমি দেশের মানুষকে বোঝাতে পারবো যে আমি ভারতের কথা বলছি, কিন্তু ভারতকে আমি বোঝাতে পারবো না আমি আপনাদের কথা বলছি না। বুঝতে পারছেন? একেই বলে রাজনৈতিক ব্যক্তিত্ব, একেই বলে কূটনৈতিক ব্যক্তিত্ব। তিনি বলবেন একটা কথা, তার দুরকম মানে বেরোবে, কিন্তু কেউ ধরতে পারবে না, কেউ এসে তাকে দোষারোপ করতে পারবে না তাকে, তার এই বক্তব্যের জন্য। বলছেন কি? বলছেন আমাদের ধৈর্যশীল হতে হবে। মানে আধিপত্যবাদ, তাদের যে গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখনও লিপ্ত রয়েছে, তারা লিপ্ত থাক, ষড়যন্ত্র করুক, কিন্তু আমাদের ধৈর্যশীল হতে হবে, এটা তার বক্তব্য। তাহলে তারা কিচ্ছু করতে পারবে না। আর আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দেবেন। কিন্তু এই যে ওসমান হাদি, দীপুচন্দ্র দাস, অমৃত মণ্ডল, 29, 27, 23, 26 এই সমস্ত বছর বয়সে তারা তাদের প্রাণ হারাচ্ছেন। তাহলে আর তরুণ প্রজন্ম রইল কোথায়? কিভাবে আর আগামীর পথ দেখাবে? কারাই বা দেখাবে যদি এই ধরনের ফিগাররা চলে যায় এক এক করে? দেশকে গড়ে তুলবেন, এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদের আজ গ্রহণ করতে হবে, যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। শক্ত ভিত্তির ওপরে, গণতান্ত্রিক ভিত্তি, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপরে যাতে এই দেশকে আমরা গড়ে তুলতে পারি। প্রিয় ভাই বোনেরা, আমার সঙ্গে আজকে মঞ্চে এখানে বহু জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন। আসুন আজকে আমরা দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি। আল্লাহর রহমতে আমরা চাই যেসব জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন, মঞ্চের বাইরে যেসব জাতীয় আরও নেতৃবৃন্দ আছেন, আমরা সবাই মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশে আমরা গড়ে তুলব, আমরা এটা চাই। বুঝতে পারছেন? তিনি আল্লাহর কাছে অনেকবার রহমত চেয়েছেন, বুঝতে পারছেন? তার কাছে শুকরিয়া জানিয়েছেন, বুঝতে পারছেন? সব কিছু করেছেন। তারপরে গিয়ে তিনি বলছেন যে আমরা চাই প্রত্যেকটা ধর্মের মানুষ যেন ভালো থাকেন। মানে প্রত্যেকটা ধর্মের মানুষের জন্যই তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন ওই প্রকাশ্য জনসভায়, সংবর্ধনা মঞ্চে। অথচ দেখুন তার ঠিক পরেই অমৃত মণ্ডল গণপিটুনিতে মৃত্যু হলো। বুঝতে পারছেন? আমি বারবার এতগুলো ঘটনা কেন বললাম? এতগুলো ঘটনা বলার একটাই কারণ যে এই মুহূর্তে বিএনপি কিন্তু ভোটের জন্য প্রস্তুত, ইনকেলাব মঞ্চ প্রস্তুত। যে ইনকেলাব মঞ্চকে বাদ দেওয়ার জন্য ওসমান হাদির ওপর হামলা করা হয়েছিল, তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল, যাতে এনসিপি ওই ঢাকা 8-এ প্রার্থী দিয়ে জয়ী হয়, ওসমান হাদি যাতে ওই সিটটা না পায়। একদিকে তো শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে, আর দেশে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত, নিষিদ্ধ, যা বলবেন। আর একদিকে খালেদা জিয়া বিএনপির, তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বুঝতে পারছেন? তিনি চাইলেও হয়তো ভোটে লড়তে পারবেন না। তাহলে সেখান থেকে মাথাচাড়া দিচ্ছিল ইনকিলাব মঞ্চের ওসমান হাদি, তাকেও শেষ করে দেওয়া গেছে। রইল বাকি জামায়াতে ইসলাম, এনসিপি, তাদেরকে নিয়ে বেশ মজাতেই ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যখন তারেক রহমান দেশে ফিরেছেন, তাকে একটা মাত্র ফোন করেছিলেন, মানে তারেক রহমানই করেছিলেন বাংলাদেশি মিডিয়া তথ্য অনুযায়ী। উপদেষ্টা করেননি, ডক্টর মোহাম্মদ ইউনূস করেননি, তারেক রহমান তাকে ফোন করেছিলেন যে দাদা আমি দেশে ফিরলাম। তিনি ওই ফোনটা রিসিভ করেছেন, একটা বিশাল বড় ফেসবুক পোস্টও দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে বিরাট বড় পোস্ট দেওয়া হয়েছে, না আমার সঙ্গে কথা হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। কিন্তু তিনি নিজে থেকে একবারও আসেননি, এরকম ছবি আমরা দেখিনি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এসে তারেক রহমানকে সংবর্ধনা দিচ্ছেন। এই ছবিটাও তো আমাদের দেখা দরকার ছিল, তাই না? দরকার ছিল কি না? কিন্তু এই ছবিও আমরা দেখতে পাইনি।
বুঝতে পারছেন যে কতটা আতঙ্কে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই তার আসার আগের দিন ঢাকায় বিস্ফোরণ হয়ে যায়, তার আসার পরের দিন রাজবাড়িতে গণহত্যা হয়ে যায়। এখন অনেক দিন বাকি, দেখতে থাকুন ভোট বানচাল করার জন্য আরও কি কি ঘটনা ঘটে, সেদিকে আমাদেরও নজর থাকবে। তবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তারেক রহমান দেশে ফিরে এসেছেন, তিনি আগামীতে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এটা আমি বলি আর না বলি সবাই জানে, জলের মতন পরিষ্কার বাংলাদেশে। আর এইটা কখনোই হতে দেবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি বলে দিলাম, কথা মিলিয়ে নেবেন, যদি ভুল হয় তখন আবার বলবেন। এখন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। আমার এই ইনফরমেশন যদি আপনাদের যুক্তিপূর্ণ মনে হয় অবশ্যই শেয়ার করবেন এপিসোডটি, লাইক করবেন ভিডিওটি। যত বেশি লাইক করবেন তত বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। আমি দেখছিলাম অনেকে ডিসলাইক করে আমাদের ভিডিও, অনেকেই ডিসলাইক করে, মানে পার্সেন্টেজ এমন হয়ে যায় প্রায় 98%, মানে ট্যালিটা 98% হয়ে যায়। ধরুন 1500 মানুষ লাইক করেছেন, সেখানে 50 জন ডিসলাইক করে দিয়েছেন, তাহলে কি ট্যালিটা কমে যাচ্ছে? 98%, 97% এরকম হয়ে যাচ্ছে। সেটা 100% করে দিন। দেখি যারা আমাদের এই এপিসোডগুলো দেখেন, রণক্ষেত্রের প্রত্যেকটা ভিডিও দেখেন এবং মনে করেন যে এটা অবশ্যই যুক্তিপূর্ণ, সমাজের জন্য ভালো, এর মধ্যে কোনো প্রোপাগান্ডা নেই, বাস্তবটাই তুলে ধরা হয়, আমি তাদেরকে বলছি, যারা এমনটা মনে করেন তারা বেশি বেশি করে লাইক করুন। ভিডিওতে তো ভিউ অনেক হয়, লাখ ছাড়িয়ে যায়, কিন্তু লাখ ছাড়ায় না। চেষ্টা করুন এবার লাখ ছাড়িয়ে দিতে, যাতে ওই 50 জন যারা ডিসলাইক করে তাদেরকে খুঁজে পাওয়া পর্যন্ত না যায়। এইটুকু রিকোয়েস্ট আপনাদের কাছে। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।